শুধু আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি আমরা, সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সঙ্গে ক্লাস করেন, একটু কষ্ট হবে, আমরা পড়া ধরবো, পড়া নিব, জানতে চাইবো, ঠিক আছে, পড়তে দিব, ঠিক আছে। এইটা যারা করতে পারবেন, আমি আহ একদম নিশ্চিন্ত এবং আশাবাদী যে আপনারা এই কলেজের পড়াশোনা নিয়ে আপনার ভাবতেই হবে না, ঠিক আছে। কেন বলি, আমাদের প্যাটার্নটা এইভাবে সাজানো যে আপনার, আমাদের প্যাটার্নটা হচ্ছে এই অর্গাননের 1 নাম্বার সূত্রের উপরে সাজানো। 1 নাম্বার সূত্র অর্গানন, 1 নাম্বার, এটাকে বলে অ্যাফোরিজম। হ্যাঁ, 1 নাম্বার অ্যাফোরিজমে আমাদের হোমিওপ্যাথির জনক মহাত্মা হ্যানিম্যান বলতেছেন কি, দ্য ফিজিশিয়ানস হাইয়েস্ট অ্যান্ড অনলি কলিং টু মেক টু দ্য সিক হেলদি, টু কিউর অ্যাজ ইট ইজ কল্ড। ঠিক আছে, এটা বাংলা করলে যেটা দাঁড়ায়, চিকিৎসকের একমাত্র এবং সর্বোচ্চ কর্তব্য হচ্ছে অসুস্থকে সুস্থ করা, যাকে আরোগ্য বলে অভিহিত করা হয়। কথা বুঝছেন? চিকিৎসকের একমাত্র, কথাটা মাথায় রাখেন, চিকিৎসকের একমাত্র এবং সর্বোচ্চ কর্তব্য হচ্ছে অসুস্থ মানুষকে সুস্থ করা, যাকে আরোগ্য বলে অভিহিত করা হবে। ঠিক আছে, অনেক বইতে অনুবাদ থাকে, আছে এরকম যে চিকিৎসকের একমাত্র দায়িত্ব কর্তব্য হচ্ছে অসুস্থকে বিনা কষ্টে আরোগ্য করা। ঠিক আছে, কথা একই, কথা একই। ঠিক আছে, তাহলে এখানে এটার উপরে সাজানো, অর্থাৎ একজন চিকিৎসকের কাছে একজন রোগী কি ভালোবাসে আসে, ভালোবাসার জন্য নিতে আসে? একজন রোগী কি অন্য কোনো স্বার্থে আসে? একজন রোগী কেন আসে? সে বাসায় খুব আরামে আছে এই জন্য ডাক্তারের কাছে আসে? ঠিক আছে, একজন রোগী আসে হচ্ছে কষ্ট নিয়ে, একজন রোগী আসে মুমূর্ষু অবস্থায়, একজন রোগী আসে তার জীবনটা হাতে নিয়ে, মানে এরকম তার জীবনটা নিয়ে আসে। এসে সে বলে যে আমি আমাকে তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি আমাকে সুস্থ করো। একজন পীড়িত আর্ত মানুষ এসে বলে যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান, তাই বলে না? ডাক্তার সাহেব আমাকে বাঁচান। জিনিসটাকে একটু গভীর ভাবে চিন্তা করেন তো, আপনার কি হতে চাচ্ছেন? আচ্ছা, তাহলে কি হচ্ছে? যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটু গভীর ভাবে চিন্তা করেন যে কে আপনার দরজায় আসলো। একজন অসুস্থ রোগী যে কষ্ট পাচ্ছে, হয়তো সে নিঃশ্বাস নিতে পারতেছে না, হয়তো সে মনে করছে এখনই আমার দমটা বের হয়ে যাবে, হয়তো সে মনে করতেছে, সে হয়তো বলেও আসছে যে আমার কাফনের কাপড়ের রংটা এরকম হবে, এই আমার এই কাপড়ের কাফন দিও। সে বলতে পারে আমাকে অমুক জায়গায় কবর দিও। এরকম লোক আপনার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব আমাকে বাঁচান। জিনিসটা কত বড় সিরিয়াস, কত বড় গুরু দায়িত্ব, বুঝতে পারছেন আপনারা? একজন মানুষ এসে তার জীবনটা আপনার হাতে তুলে দিয়ে বলবে যে আমাকে বাঁচান, এই দায়িত্বটা আপনারা নিতে চাচ্ছেন। এটা কিন্তু কোনো খেলার বিষয় নয়, এটা কোনো ঠাট্টার বিষয় নয়, এটা কোনো অর্থের বিষয় নয় যে টাকা দিলে ট্রিটমেন্ট করব, না দিলে করব না। এটা কোনো যশের বিষয় নয় যে এটা করলে আমার খ্যাতি হবে। ঠিক আছে, এটা শুধুমাত্র একটাই বিষয়, সেটা হচ্ছে মানবতার কল্যাণ, মানুষের মুক্তি, মানুষের কল্যাণ, মানুষকে, পীড়িত মানুষকে মুক্তির পথ দেখানো। এটা ছোটখাটো কোনো বিষয় নয়, গভীর একটা বিষয়। এই জন্য হ্যানিম্যান বলছেন কি, একজন চিকিৎসকের একমাত্র, এই জায়গায় শব্দটা ব্যবহার করছে একমাত্র, একমাত্র দায়িত্ব হচ্ছে একজন অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা।
তিনি কতটা মহৎ প্রাণ ব্যক্তি ছিলেন কথাটা বুঝছেন? প্রথমে 1 নাম্বার শুরুতেই মনে করায় দিচ্ছেন যে তুমি কেন এখানে এসেছো আগে বুঝে নাও, তোমার দায়িত্বটা কি। আপনারা একটু গভীরভাবে অন্তর দিয়ে চিন্তা করেন, হ্যাঁ? হোমিও ডাইজেস্ট আপনাদেরকে ওই রাস্তায় উঠায় দিবে, এই মিশন নিয়ে নামছে, আপনাদের পরীক্ষায় পাশ করানোর জন্য নামে না। আপনারা যেন মানবতার সেবক হইতে পারেন, এই আত্মমানবতার কল্যাণকামী হইতে পারেন, মানুষের জীবনকে আপনারা যেন বাঁচানোর কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, সেইটার জন্য যা লাগে আমরা সেটা করব। পরীক্ষায় পাশ তো মামুলি ব্যাপার। আমি আপনাদেরকে এই কথাটা দিয়ে গেলাম আজকে, এটা মনে রাখবেন আমরা কি নিয়ে কাজ করতেছি। আমার আমার কথা বুঝছেন? এই জন্যে যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে আমরা যেভাবে গাইড দেই আপনার উপকার হবে, তো কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? আমরা যেভাবে ডাইরেকশন দিই একটু সেগুলো মানার চেষ্টা করবেন, আমরা যেভাবে আপনাদের পড়তে বলি একটু সেভাবে পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে দেখবেন যে যে গাইড বই কিনছেন 6 মাস পরে, আমি বলতে পারি যদি আপনারা মনোযোগ দিয়ে ক্লাস করেন 6 মাস পরে এবং গাইড বই আপনি নিজে লিখতে পারবেন, ওর থেকে ভালো গাইড বই লিখতে পারবেন, ঠিক আছে? জি স্যার। এর প্রমাণ কি? এর প্রমাণ কি জানেন? এর প্রমাণ হচ্ছে, আজকে একটা তথ্য ফাঁস করে দিই, সেটা হচ্ছে আমাদের অনেক শিক্ষক আছেন যারা ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছেন, উনি ফার্স্ট ইয়ারে পড়ে। আমাদের যেসব শিক্ষকরা যে কোচিং এর ক্লাস নিচ্ছেন সেকেন্ড ইয়ারে পড়ে, কেউ কেউ আছে সেকেন্ড ইয়ারে, উনি সেকেন্ড ইয়ারেই পড়েন। যা থার্ড ইয়ারে ক্লাস নিচ্ছে উনি থার্ড ইয়ারেই পড়েন। যে ফোর্থ ইয়ারে ক্লাস নিচ্ছে উনি ফোর্থ ইয়ারেই পড়েন। এরকম সবাই না, সবাই না, অনেকেই আছে। এবং তাদের ক্লাস দেখলে আপনি ধরতেই পারবেন না যে উনি ওই ওই ইয়ারের স্টুডেন্ট। উনি অনেক, আমাদের এই স্টুডেন্টরা আমি জোর দিয়ে বলতে পারি অনেক হোমিওপ্যাথি কলেজের শিক্ষকদের থেকেও ভালো জানেন। আমরা তাদের অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা এইভাবে দিয়েছি, কথা বুঝছেন? জি সুতরাং আপনারা হতাশ হবেন না, যদি হোমিও ডাইজেস্টের সঙ্গে থাকেন হতাশ হওয়ার কোনো জায়গা নাই, স্পেস নাই। আমরা ইনশাল্লাহ দায়িত্ব নিলে আপনাদের সেই দায়িত্বটা পূর্ণ করার জন্য চেষ্টা করব। প্রথমে হাত তুলেছিলেন আশরাফুল ইসলাম, জি বলেন আপনি। আশরাফুল ইসলাম আপনি হাত তুলেছিলেন। আচ্ছা, তারপরে হাত তুলেছিলেন হচ্ছে নাজমুল হাসান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার। জি, হ্যালো, জি বলেন, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ আশরাফুল বলতেছিলাম। জি বলেন, আশরাফুল ইসলাম বলেন। স্যার আমি যে দেখলাম যে কিছু কিছু সাবজেক্টে যে অব্যাহতি এ, বিষয় আছে প্রথম বর্ষে, এটা কিভাবে? হ্যাঁ, অব্যাহত যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হন এসএসসি তে, ঠিক আছে, এসএসসি যদি আপনার সায়েন্স হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টা পরীক্ষা আপনার দেওয়া লাগবে না। সেই জন্য আমাকে এটা কি ভর্তির সময় কিছু করতে হবে? ওইটার একটা ফর্ম আছে, হ্যাঁ, কলেজেই আপনাকে হ্যাঁ, করে দিবে। এটা কি পরে এর দিবে? জন্য আপনার মার্কশিট দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ, মার্কশিটের ফটোকপি দিতে হবে। তো ওইটা কি ভর্তির সময় দিতে হয় না পরবর্তীতে হ্যাঁ, কখনো? ভর্তির সময় এটা কলেজে আলাপ করবেন, ভর্তির সময় হয় পরেও দিতে দেওয়া যায়। আচ্ছা জি, থ্যাংক ইউ স্যার। তবে স্যারের ওই কলেজে আলাপ করে নেওয়াটাই বেটার, হ্যাঁ। জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এসএসসি তে যদি সায়েন্স হন সেই ক্ষেত্রে আপনার সায়েন্সের সাবজেক্ট গুলো পরীক্ষা না দিলেও চলবে। আচ্ছা, এরপরে নাজমুল হাসান আপনি হাত তুলেছিলেন, তারপরে হাত তুলেছিলেন মেহেদি হাসান। স্যার, ওই প্রফেসর ভিকুলা যার নাম বলছিলেন, গ্রিক প্রফেসর, হুম, তো ওনার হুম, কোর্সটা আর কি আমি একবার দেখছিলাম, ওনার ওয়েবসাইটে ঢুকছিলাম, পোস্ট গ্রাজুয়েটের হুম, সিলেবাসও দেখছিলাম।
তো ওনার জি কোর্সের ফিটা খুব অনেক, মানে প্রায় 6,500 ইউরোর মতো। আর আমাদের বাংলাদেশ থেকে যারা আপনি বা যারা করতেছেন ওনাদের ক্ষেত্রে আসলে কি কোনো স্পেশাল কোনো সুযোগ আছে? হ্যাঁ, বাংলাদেশের জন্য কিছু স্যার আছে, আমাদের কোঅর্ডিনেটর স্যার যিনি আছেন উনি এটা ম্যানেজ করেন। হ্যাঁ, তো এটা যদি এটা বাংলাদেশ থেকে আপনাদের ভায়া হয়ে যায়, এটা তেমন মানে লোয়েস্ট কত, আনুমানিক কতর মধ্যে এটা আসতে এটা পারে? এটা প্রত্যেক মাসে আপনার 35,000 টাকা মতো খরচ হয় 3 মাসে। 3 মাসে প্রতি 3 মাস পর পর 35,000 টাকা মতো খরচ হয়। এইভাবে আপনার সুবিধা হচ্ছে যে এখানে আপনার 35, এই 2,10,000 টাকা মতো খরচ হয় 2 বছরে। হ্যাঁ, 2 বছর। ও, আচ্ছা। এটা নিয়ে পরে ভাবেন, এটা নিয়ে এত ইয়ে না, কারণ যিনি এখানে বাংলাদেশের কোঅর্ডিনেটর উনি হোমিও ডাইজেস্টকে উনি উনি কি বলছেন জানেন? এটাও আপনাদের জন্য একটা সুসংবাদ। উনার স্পষ্ট ঘোষণা, এখানে কিন্তু ওই যারা কোর্স করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউ দিতে হবে, বুঝছেন? আমাদের কোঅর্ডিনেটর স্যারের কাছে ইন্টারভিউ দিতে হবে। আপনি সে ডিএইচএমএস হন আর বিএইচএমএস হন, ইন্টারভিউ দিলে উনি যদি মনে করেন যে আপনি এই কোর্সটা করার জন্য উপযুক্ত, তাহলে আপনি করতে পারবেন, না হলে পারবেন না। কথা বুঝছেন? একমাত্র ইন্টারভিউ দিতে হবে না হোমিও ডাইজেস্টের স্টুডেন্টদের, কারণ স্যার জানেন যে হোমিও ডাইজেস্ট কি শিখায়, কিভাবে শেখায়। ঠিক আছে, এটা হোমিও ডাইজেস্টের স্টুডেন্টদের জন্য একটা সুসংবাদ যে ইন্টারভিউ ছাড়া এখানে বিএইচএমএস ডাক্তাররাও চান্স পায় না, কিন্তু হোমিও ডাইজেস্টের স্টুডেন্ট পরিচয় দিলে নো ইন্টারভিউ। পরিচয় দিলে বলতে আমরা বলে দিলে আর কি, আমাদের ইয়ে লাগবে। মাশাআল্লাহ। ঠিক আছে, এই জন্য আপনারা চিন্তা করেন না, শুধু আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, এরপরে শফিকুর রহমান, আপনি হাত তুলেছিলেন। জি, আজকে আসসালামু কিন্তু আলাইকুম। আমরা আজকে কিন্তু আমরা আনুষ্ঠানিক ক্লাস করতেছি না, আমরা কিন্তু একটু গল্প করে করে মূল বিষয়গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, জি স্যার। স্যার আমি যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে একটু আগে বললেন যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের ওই অব্যাহতি কয়েকটা ইসের পরীক্ষায়। তো হুম, সেক্ষেত্রে স্যার ওই মেধা তালিকায় যে ১০ জন প্রকাশ করে ওইটা কিভাবে কি মেইনটেইন করবে? তারা তাদের মার্কসটা কেমনে বন্টন করবে? যে অব্যাহতি দিলে পরে টোটালে তাদের নাম্বারটা কেমন কিভাবে কাউন্ট হবে এবং হ্যাঁ, ওইটার জন্য একটা ফিক্সড নাম্বার আছে তাদের। হ্যাঁ, ওই নাম্বারটা যোগ হবে শুধু। ও আচ্ছা। স্যার আরেকটা ব্যাপার দেখলাম এবার যে যারা এডমিশন টেস্টে যারা একটা মেধা তালিকা দিছেন হুম, ১০ জনার। তো একটা ব্যাপার খেয়াল করছেন কিনা স্যার যে হ্যাঁ, ভোলা করছি থেকে করছি। ৮ জনের সবই ৯৫ এইটা একটু কেমন লাগে না স্যার? এই ব্যাপারে আমার মনে হয় যে এই তাদের একটু কেমনটাই ভাঙার জন্য আপনাদের তৈরি করতেছি জি, জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা সবকিছু। ঠিক আছে, জি স্যার। আপনারা বিদ্রোহী কবিতা পড়েন নজরুলের। জি, জি, জি। ঠিক আছে, আপনাদেরকে সেই রণসৈনিক তৈরি করা হচ্ছে, আপনারা পরীক্ষা দিয়ে প্রমাণ করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদের মেধা তালিকায় আমরা নিয়ে যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ আপনারা বলে থাকেন। তারপরে আল্লাহ বলে। দেখবো, খাতা চ্যালেঞ্জ করবো আমরা। আমি জানেন কি ইনশা করছি, গতবার কি হয়েছে জানেন? এইবার গত পরীক্ষায় আমাদের স্টুডেন্ট, হোমিওডাইজেস্টের স্টুডেন্ট, ঠিক জি আছে, স্যার। সেই স্ট্যান্ড করবে, সে জানে, তার আত্মবিশ্বাস আছে, জি কিন্তু স্যার। স্ট্যান্ড করে নাই। আচ্ছা। ঠিক আছে, পরে সে খাতা চ্যালেঞ্জ করছে যে আমি আমি আমার খাতা চ্যালেঞ্জ করব। খাতা চ্যালেঞ্জ করে স্ট্যান্ড ছিনিয়ে নিয়ে আসছে। মাশাআল্লাহ। জি স্যার এগুলো দরকার আছে অবশ্যই। এটা কেন পারছে জানেন? জি স্যার। হোমিওডাইজেস্ট তার মধ্যে সেই আত্মবিশ্বাস তৈরি করে দিচ্ছে, এবং সে ফ্রি হ্যান্ডে লিখছে, কোনো বই খুলেও লেখে নাই, দেখেও লেখে নাই। মাশাআল্লাহ। জি, জি, জি। জি স্যার। কথাটা থ্যাংক বুঝছেন? জি স্যার। তো সুতরাং আপনারা শুধু আমরা একটু চাপ দেই, আমাদের সমস্যা একটু চাপ দেই, এই আর কি, পড়াশোনার জন্য। না স্যার এটা তো অবশ্যই দরকার। চাপ ছাড়া তো আর পড়াশোনা আদায় হয় না। আচ্ছা, নিজের মধ্যে একটা গরজ তৈরি হয় না স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা। আর আর একজন জিজ্ঞেস করছিলেন যে ডিএসএমএস এর পরে বিএসএমএস করতে কত সময় লাগে। এখন বর্তমানে আগের মতোই সময় লাগে, বাট হয়তো সামনে একটু চেঞ্জ হবে, বিষয়টা একটু সময় লাগবে, আপনারা পাস করতে করতে নিয়ম চেঞ্জ হয়ে যেতে পারে।
ঠিক আছে? আচ্ছা, আর কারোর যদি প্রশ্ন না থাকে আমি একটা অন্য ছোট্ট প্রসঙ্গে আলাপ করি। স্যার জি একটা স্যার, প্রশ্ন ছিল কাইন্ডলি। আমার। আপনারা বোর ফিল করতেছেন কিনা? বোর ফিল করতেছেন কিনা? মানে আহ, ভালো না লাগতেছে না, না, এরকম হচ্ছে কিনা? সমস্যা নাই, চালিয়ে যান। স্যার একটা না প্রশ্ন স্যার, ছিল স্যার আমার। বোরিং লাগতেছে। জি জি, এরপরে কে বলছিলেন যেন? স্যার আকিব জুবায়ের বলছিলাম, একটা প্রশ্ন ছিল জি জি, যে বলেন। অর্গানন অফ মেডিসিন, এই এই যে এই বইটা যে কিনতে বলছেন স্যার, তো এটা বাংলা ভার্সন পড়বো না ইংলিশ ভার্সনটা পড়লে বেশি ভালো হবে? এটা আপনি সবসময় একটা জিনিস আজকে মাথায় রাখেন, আপনারা সবাই যদি মেডিকেলের বই আপনি ইংরেজিতে পড়ে বুঝতে পারেন, এটা সবচেয়ে ভালো। তাহলে আপনার ভবিষ্যৎ জীবন সহজ হয়ে যাবে। কেন হবে একটু দেখেন, এই দেখেন, দেখা যায় কিছু, এই যে হ্যাঁ আমার স্যার, দেখা এখান যাচ্ছে। থেকে জি জি জি, আরো ওই পাশে আছে, জি, সব এই ইংরেজি দেখেন, ভাষা। জি স্যার। দেখছেন, আরো আছে কিন্তু। হুম, জি স্যার, জি স্যার। বোঝা যাচ্ছে। এই দেখেন, এগুলা কি সব ইংরেজি বই। জি জি হুম, জি স্যার। এগুলো সব হোমিওপ্যাথির বই, সব, খালি উপরের লাইনটা বাদ দিয়ে। এবং এই বইগুলা আমি পড়ি, আমার সব বই পড়া হয়ে গেছে ব্যাপারটা তা না, আমি পড়ি আর কি। তো এখন আহ, ইংরেজি পড়লে হয় কি, হোমিওপ্যাথির হোমিওপ্যাথির আরো উচ্চতর জ্ঞান অর্জন করতে আপনাদের সহজ হয়ে যাবে। যেমন প্রফেসর ভিতর কাছের কথা নাকি জিজ্ঞেস করতেছেন, টোটাল ইংলিশ, বাংলা না। কথা বুঝছেন? এই যে এইগুলো সব এই প্রফেসর ভিতর কাছের লেখা বই, এই যে এগুলো সব, সব আরো এই পাশে আছে, এই যে। এবং এই বইগুলা দেখতেছেন না, এই বইগুলো হচ্ছে আমাদের ওই গ্রিসের পোস্ট গ্রাজুয়েটের সিলেবাসের বই, এর বেশিরভাগই। কথা বুঝছেন? এই জন্য ইংরেজিতে যদি আপনি পড়তে পারেন, তাহলে এর থেকে ভালো আর হয় না। ঠিক আছে? জি স্যার, জি স্যার। একটা মিনিট, হ্যাঁ। ফার্স্ট ইয়ারের ক্লাস নিচ্ছি, নতুন ফার্স্ট ইয়ার। আচ্ছা, যেটা বলতেছিলাম, যদি ইংরেজিতে পড়তে পারেন ওয়েল, ঠিক আছে, ভালো। তারপরে অর্গাননের যে বইটা আমি সাজেস্ট করছি, এখানে ইংরেজি এবং বাংলা উভয়ই দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি একটা ছোট্ট টপিক দিয়ে আজকে শেষ করব। জি স্যার, আরেকটা জানার ছিল। জি বলেন, আপনাকে তো ডাকছিলাম এর আগে, জি বলেন। স্যার ওই সময় আমার নেটের সমস্যা ছিল, তো তাই হ্যাঁ হ্যাঁ, বলেন বলতে পারিনি। বলেন। স্যার আপনাদের যে হোমিও ডাইজেস্টের যে রিসার্চ যে টিম, এটার মধ্যে হইতে জয়েন করতে এটা কি কি এবিলিটি আমাদের লাগবে, মানে কোন ইয়ার থেকে এটা শুরু হয়, এই ব্যাপারে যদি একটু বলতেন। রিসার্চ টিমে আপনি ফার্স্ট ইয়ার থেকে ঢুকতে পারবেন। কথা বলছেন? এই ব্যাপারে এতে স্যার অনেক কি কি? অনেক 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 অনেকগুলা ধাপ আছে, হ্যাঁ। এবং এর অনেকগুলা ধাপ আছে, প্রত্যেকটা ধাপে একটা করে পরীক্ষা হয়। সেই পরীক্ষায় পাশ করলে আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন। কথা বুঝছেন?
জি স্যার। এই হচ্ছে মূল বিষয়। এখানে পরীক্ষা দিয়ে পাশ না করলে আপনি সেকেন্ড স্টেজে যেতে পারবেন না। এভাবে 3 বার পরীক্ষা দেওয়ার পরে 3টা ধাপ পার হওয়ার পরে আপনি মূল রিসার্চ টিমে ঢুকতে পারবেন। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার আমি আরজিনা বলছিলাম। জি আমার জি। হচ্ছে এসএসসিতে হচ্ছে আপনার সায়েন্স ছিল। ঠিক আছে? তো আমি জানতাম না যে ওই মানে এসএসসির সার্টিফিকেটটা দিয়েই আপনার বায়োলজিটা বা ফিজিক্স, কেমিস্ট্রিটা দেওয়া লাগবে না। আমি জানতাম যে এইচএসসি অর্থাৎ ইন্টার। তো আমি কি এখন এটা আপনি বললেন যে এটা নাকি কলেজ থেকে করে দিবে। তো এখন কি হ্যাঁ হ্যাঁ, সম্ভব আপনি হবে? কলেজে যোগাযোগ করেন। এসএসসি হলেও হবে, তাই তো? মানে ম্যাট্রিক হলেও হবে? ম্যাট্রিক হলে হবে, জি। থ্যাংক ইউ স্যার। আমি যতদূর জানি, হ্যাঁ, আমি যতদূর জানি। উম আচ্ছা স্যার, তাহলে আমি যোগাযোগ করে কারণ দেখি। কারণ এখানে তো আপনি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে তো আপনি ভর্তি হননি, আপনি তো ভর্তি হয়েছিলেন এসএসসি সার্টিফিকেট দিয়ে। জি, জি, জি। ঠিক আছে, তাহলে আপনি ইন্টার আপনার মাস্টার ডিগ্রি হন না কেন, লাভ নেই কোনো। আপনাকে ধরাই হবে আপনি এসএসসি পাস। ও আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। ওকে, তাহলে আমরা এর পরবর্তী ক্লাস সম্পর্কে একটু আপনার ধারণা দেই। আমরা এর পরবর্তীতে 2 ভাবে ক্লাস নিব। একটা হচ্ছে যে স্পেসিফিক আপনাদের কিছু বইয়ের নাম দেওয়া হবে, সেই বইগুলা আমরা একটা করে চ্যাপ্টার আপনাদের দিব এবং সেই চ্যাপ্টারের উপরে ক্লাস নিব। আপনারা কি বুঝেছেন, কতটুকু গ্যাপ আছে, ঠিক আছে, বোঝার কোনো ঘাটতি আছে কিনা আমরা সেগুলা নিয়ে আলোচনা করব। আর আরেকটা ক্লাস আমাদের একদম চলবেই, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। এটা 1 নাম্বার সূত্র, কিন্তু আজকে আমি ভাগ দিয়ে আলোচনা করে ফেলছি, আপনারা খেয়াল করছেন কিনা। ঠিক আছে, জি স্যার। আমরা তারপরেও আবার আনুষ্ঠানিকভাবে 1 নাম্বার সূত্র দিয়েই শুরু করব। তবে অর্গানন অফ মেডিসিন এমন একটা বই যে এটার ভূমিকা অনেক বড়। মানে পৃথিবীতে এত বড় ভূমিকা অন্য কোনো বইতে আছে কিনা আমার জানা নাই। ঠিক আছে, যেমন আপনাদের যদি দেখায়, এটা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। হ্যাঁ, এই অর্গানন অফ মেডিসিনের এই দেখেন কি লেখা আছে, প্রিফেস, যেটাকে বলে মুখবন্ধ। হ্যাঁ, এই প্রিফেসটা হচ্ছে 58 পৃষ্ঠা। আর মূল অর্গানন অফ মেডিসিন যে বইটা, দুইশো আশি, দুইশো মাইনাস 58, 222 পৃষ্ঠার বই, তার মধ্যে 58 পৃষ্ঠা হচ্ছে ভূমিকা। কথা হচ্ছেন কেন? এই ভূমিকাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি ভূমিকা না পড়ে আমরা অর্গানন মেডিসিনের মধ্যে ঢুকে যাই, তাহলে অনেক কিছুই বুঝতে পারবো না। হ্যানিম্যান যে কত বড় মানে পণ্ডিত ব্যক্তি, আপনি ভূমিকা থেকে পড়লেই বুঝতে পারবেন যে উনি কি পরিমাণে পণ্ডিত। বুঝছেন? তো এই জন্য আমরা অর্গানন অফ মেডিসিনের ভূমিকা পড়ব এবং সূত্রগুলা পড়ব। আমরা ভূমিকা পড়ব
কিছু সূত্র পড়ে রেখেছে। এভাবে আপনাদের পড়া দিব, আপনারা আগে বাসায় পড়বেন, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং আমরা বিভিন্ন বই পড়তে বলবো। যেরকম আপনাদের একটা বই দেওয়া হয়েছে প্রফেসর জর্জ ভিতর কাছে, প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, ঠিক আছে, দ্য বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি। এটা খুবই গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বই। আমি শুধু প্রফেসর ভিদুরকার সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দিয়ে দিই কেন বলতেছি গুরুত্বপূর্ণ। ওনার বইগুলা বর্তমানে এই বিজ্ঞানের সাথে সম্পর্কিত। একটা সময় হ্যানিম্যান যখন হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথিটা আবিষ্কার করেন, উনি যখন হোমিওপ্যাথিটা চর্চা করেন, তখন বিজ্ঞানের অগ্রগতি এতই কম ছিল যে একটা মাইক্রোস্কোপ পর্যন্ত ছিল না। হুম, একটা মাইক্রোস্কোপ পর্যন্ত ছিল না যে উনি বুঝবেন। উনি খালি চোখেই ইংল্যান্ডের যে কলেরা হলো, কলেরা সিমটম দেখে উনি বলছিলেন যে এখানে কলেরা, এটা ঠিক আছে। কিন্তু কলেরার জীবাণু না দেখে আন্দাজে বলা যায় না। তো উনি এত অ্যাডভান্স লেভেলের চিন্তা করতেন এবং হোমিওপ্যাথিটাকে উনি এত অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছেন যে এখনো বিজ্ঞান দিয়ে সম্পূর্ণটাকে দেখা সম্ভব নয়, ঠিক আছে। কিন্তু এই যে বর্তমানে কোয়ান্টাম ফিজিক্স, ন্যানো টেকনোলজি, জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং এগুলো আবিষ্কার হওয়ার পরে অনেক কিছু বোঝা যাচ্ছে যে হ্যাঁ উনি কতটা অ্যাডভান্স আবিষ্কার করে গেছেন। এই আবিষ্কার গুলা মানে উনি যত দূর চিন্তা করছেন, ঠিক আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে উনি অর্গাননটা সেভাবে লিখছেন যেটার কোনো অ্যাফোরিজম এখন পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। হুম, আমি কোন প্রসঙ্গ থেকে যেন কথাটা বললাম, একটা মেসেজের দিকে খেয়াল যায়, প্রসঙ্গটা হারিয়ে ফেলছে। যাই হোক, এই অর্গান অফ মেডিসিন, হচ্ছে চিন্তা ভাবনাটা কতটা মডার্ন। জি জি, হ্যাঁ, বর্তমান বিজ্ঞান আসার পরে হোমিওপ্যাথি নিয়ে এই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অনেক বিজ্ঞানী অনেক প্রশ্ন তোলা শুরু করছে। তাহলে সেই প্রশ্নগুলোর প্রমাণ এবং জবাব তো দেওয়া দরকার, তাই না? এবং বর্তমান বৈজ্ঞানিক মহল এবং বর্তমান যুগের মানুষ কি বোঝে? সবকিছু বুঝতে চায় বিজ্ঞান দিয়ে। তাহলে সেই বিজ্ঞান দিয়ে হোমিওপ্যাথিকে বোঝানোর জন্য যে কাজটা, সেই কাজটা করছেন হচ্ছে প্রফেসর ভিদলকাস। কথা বুঝছেন? যে বিজ্ঞানের সাথে সমন্বয়, এই সমন্বয়টা উনি করছেন হচ্ছে এই প্রফেসর ভিদলকাস। এই কারণে কিন্তু ওনাকে বর্তমান যুগের হ্যানিম্যান বলা হয়। হম, ওনার লেখা অনেক বই আছে। মৌলিক বইয়ের মধ্যে আছে আপনাদের যেটা দিছি, বেসিক প্রিন্সিপালস অফ হোমিওপ্যাথি, এটা একটা। তারপরে এখানে তো সবই ওনার বই। যে এই বইটা দেখুন, এটার নাম হচ্ছে সায়েন্স অফ হোমিওপ্যাথি, ঠিক আছে, সায়েন্স অফ হোমিওপ্যাথি, এটা ওনার লেখা একটা বিখ্যাত বই। এই সায়েন্স অফ হোমিওপ্যাথি বই পৃথিবীতে 32টা ভাষায় অনুবাদ হয়েছে। এবং সারা পৃথিবীতে 98টা দেশে ওনার স্টুডেন্ট আছে। এই জন্য আমরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে আপনাদের বইগুলো সাজেস্ট করছি, ঠিক আছে। আমরা যে সাজেশনটা আপনাদের দিছি বই, আমরা সেইভাবেই আগাবো। আপনারা বইগুলো আস্তে আস্তে সংগ্রহ করে নিয়ে, এই আর কি। আর আমরা পরবর্তী আজকে হচ্ছে কি বার? সোমবার। আগামী সপ্তাহে আবার আপনাদের একটা ক্লাস হবে। ওই দিন থেকে আমরা অর্গানন পড়বো। আপনারা অর্গানন অফ মেডিসিনের 1 নাম্বার সূত্রটা, এবং অর্গানন অফ মেডিসিনের মধ্যে একটা জিনিস আছে যেটাকে বলে ফুটনোট, ওটাও খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর সূত্র, ফুটনোট, এগুলো পড়বেন।
ঠিক আছে, এগুলা পড়বেন, আমরা এগুলা নিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই 3টা সূত্র পড়বেন এবং এগুলা আমরা আলোচনা করব এগুলা নিয়ে পরে। হুম, সাউন্ড আসে না মনে হয়, আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? শোনা যায়। একজনের সাউন্ড আসে না মনে হয়, এই জন্য। তাহলে এরপরের সপ্তাহে আমি আপনাদেরকে একটা হোম টাস্ক দিয়ে রাখলাম, যেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে অর্গানন অফ মেডিসিনের 1 2 এই 3টা অ্যাফোরিজম সূত্র আপনারা পড়বেন। আর অর্গানন অফ মেডিসিনের যে ইয়েটা আছে, ভূমিকাটা আছে, এটা একটু বোঝার ব্যাপার আছে, তো এই জন্য এটার পড়া এই মুহূর্তে দিচ্ছি না, ওটা আমি আপনাদেরকে আরেকটু স্টাডি করে কিভাবে পড়লে আপনাদের সুবিধা হয় ওইটা আগামী ক্লাসে বলে দেবো, যে আপনারা এইভাবে পড়বেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু গল্প গুজব করলাম, কিছু প্রশ্ন উত্তর জানলাম, আনুষ্ঠানিক ক্লাস না, আমরা কিছু সিস্টেম জানলাম। কিন্তু আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আজকে শুয়ে শুয়ে ভাববেন যে একজন পীড়িত আর্ত, ঠিক আছে, একজন পীড়িত আর্ত রুগ্ন মানুষ আপনার কাছে আসবে, এসে সাহায্য চাইবে, আমাকে বাঁচান। সেই ক্ষেত্রে আপনার কি করণীয়? ঠিক আছে, আপনার মানুষ হিসেবে আপনার কি করণীয়, আপনার অন্তরে কি অনুভূতি আসা উচিত, এটা আজকে একটু রাত্রে শুয়ে শুয়ে ভাববেন। যদি এটাকে উপলব্ধি না করেন গভীরভাবে, তাহলে সত্যিকারের ডাক্তার হইতে পারবেন না। হবেন ডাক্তার, ডাক্তারি শুধু বিজনেস হবে আপনার, ঠিক আছে, কিন্তু মানব কল্যাণ হবে না। রোগী অর্ধেক ভালো হবে, পরিপূর্ণ ভালো হবে না। ঠিক আছে, দেখুন বর্তমান সমাজের যে চিত্র। ঠিক আছে, আমি চাই হোমিও ডাইজেস্ট থেকে আপনারা সঠিক শিক্ষাটা পান, মানবতার শিক্ষাটা পান, আত্মপীড়িত মানুষের ত্রাণকর্তা হিসেবে যেন আপনারা আবির্ভূত হন ভবিষ্যতে। ঠিক আছে, যদিও সবকিছুর মালিক আল্লাহ, রোগ সারানোর মালিকও আল্লাহ, কিন্তু রোগ সারাইতে কিভাবে হয় সেটাও আল্লাহ জানাই দিয়েছেন। এবং আমি আপনাদেরকে প্রমাণ দিব হোমিওপ্যাথিটা আল্লাহর দেওয়া কিভাবে, এরপরে আমরা দিব। ঠিক আছে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, সমস্ত প্রমাণ আছে। বিভিন্ন ধর্মগ্রন্থে হোমিওপ্যাথির কথা কিভাবে বলা আছে, হাদিস কুরআনে কিভাবে বলা আছে, জিন্দা বেস্তা চাইনিজ মেডিসিন, চাইনিজ ধর্মগ্রন্থ, ত্রিপিটক বাইবেল, ঠিক আছে, এবং এই হিন্দুদের যে ইয়ে আছে আপনার, আহ নামটা ভুলে গেলাম, তো খুব গুরুত্বপূর্ণ একটা বই। সেই সব জায়গাতে আহ কিভাবে হোমিওপ্যাথির কথা বলা আছে, শত শত বছর ধরে, যুগ যুগ ধরে কিভাবে হোমিওপ্যাথির কথা বলা আছে, এটা যে আল্লাহ না জানাই দিত কোনো ধর্মগ্রন্থে এটা আসতো না। ঠিক আছে, এগুলোর তথ্য প্রমাণ সব আছে আমাদের কাছে, আপনাদের আস্তে আস্তে জানতে পারবে। এই হোমিওপ্যাথিটা এই কারণে, যেহেতু আল্লাহ একটা প্রাকৃতিক নীতি বেঁধে দিয়েছেন, এই কারণে যেমন কেউ মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটাকে বাজেয়াপ্ত করতে পারবে না, হোমিওপ্যাথিকেও বাজেয়াপ্ত করতে পারবে না। এবং সবচেয়ে বড় বিষয় যে এলোপ্যাথি ডাক্তারদের হাতের যে অস্ত্র অ্যান্টিবায়োটিক, সেটা অলরেডি 40% কার্যকারিতা হারায় ফেলছে। আর আগামী 5-7 বছরের মধ্যে শতকরা 80-90% মানুষের শরীরে আর কাজ করবে না। ঠিক আছে, তাদের মূল অস্ত্র শেষ। হোমিওপ্যাথি ছাড়া মানুষের আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। কথা বলছেন, এই জন্য আপনারা প্রস্তুত হন মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করার জন্য। শুধু বিজনেস মাইন্ড দিয়ে বুইড়া হয়ে গেলে কি করে খাবো এই চিন্তা না করে
আমি তেমন কোনো কর্ম শিখি নাই, হোমিওপ্যাথি করে খাবো এই চিন্তা না বাদ দিয়ে, এই চিন্তা বাদ দিয়ে রোগ সারাইতে শেখেন, রোগীর অভাব হবে না। ঠিক আছে? এবং মানুষ আপনাকে নিয়ে আসবে। আমাদের, আমি এখন যেখানে বসে কথা বলতেছি এটা কুষ্টিয়া, আমার বাসার চেম্বার, এর বাইরে কোনো সাইনবোর্ড নেই, কিন্তু আল্লাহর রহমে রোগীও আসে। ঠিক আছে? সাইনবোর্ড নেই কিন্তু রোগী আসে, এবং আজকেও একটা রোগী ফিরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পারবো না এই জন্য। কথা বুঝছেন? মানুষ যদি ভালো করতে পারেন, আপনি গাছতলায় বসে থাকলেও আসবে। আর মানুষ ভালো করতে না পারলে এসি রুম নিয়ে চেম্বার করেও কোনো লাভ হবে না। 2 দিন পরে ওই চেম্বার মানুষ ভাঙতে আসবে। ঠিক আছে? এই জন্য মানুষকে সারাইতে শেখান, যেটা হানিম্যান 1 নম্বর সূত্রে বলছে। আপনি চাই যে আপনারা সেই ডাক্তার হন, এবং আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা বেশ রাত করলাম, একটু গল্প করলাম, শিখলাম কিছু, আনন্দ করলাম। আমার কাছে মনে হয় আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে? অনেকেই মেসেজ দিয়েছেন, আমি শওকত হোসেন, হ্যাঁ, এইগুলা, এই মেসেজ গুলো 3 কল মেসেজ, এগুলো থাকবে না, আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অ্যাকচুয়ালি আমি একটু আপনাদের বইয়ের ব্যাপারে বলি। আপনাদের যে বই, আমি 8টা বইয়ের তালিকা দিয়েছি, বইগুলোর ওজন কত জানেন? এখানে কেউ বই হাতে পেয়েছেন এমন কেউ আছেন? কয়েকটা আছে। না না না, এই সমস্ত বই আপনি অর্ডার দিয়েছিলেন কিন্তু হাতে পেয়েছেন এরকম কেউ আছেন? জি, আমি আমি হাতে পাইছি, তবে আমার 2টা বই আগে ছিল, ওই 2টা বই বাদে বাকি বইগুলো আমি নিছি আর কি আপনাদের কাছ থেকে। আচ্ছা, মানে সবগুলো বইয়ের ওজন কেমন হবে? তেমন বেশি আমার না, আছে স্যার। হুম? খুব বেশি ওজন মনে হয় না, এই না, হয়তো মানে 6-7 আমি কেজি হবে। 6-7 কেজি বই ঢাকা থেকে পাঠাইতে, আপনি কোন জেলায় অর্ডার দিয়েছিলেন? যে আমি গাজীপুরে অর্ডার দিছিলাম। হ্যাঁ, গাজীপুর তো কাছে, একটু খরচ কম হয়েছে। তবে বিভিন্ন জায়গায় বই পাঠাইতে আমাদের 190 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। ঠিক আছে? আহ, এতে এভারেজে আমরা যে বইয়ের মূল্যটা দিয়েছি, অ্যাকচুয়ালি তো এই আপনাদের সাথে আমাদের তো মূল বইয়ের ব্যবসা না। এই বইগুলো আবার আমরা সবাই তৈরি করি, আমরা আমাদেরও বই না, আমাদেরও বই কিনে আনতে হয়, অনেক বই আছে। ঠিক আছে? তো এই সবকিছু মিলে কুরিয়ার খরচ সহ আমরা যে মূল্যটা আপনাকে দিয়েছি, এখান থেকে এভারেজে আমাদের যে এখানে প্যাকেজিং করে তার স্যালারি সবকিছু বাদ দিলে দেখা যাচ্ছে প্রায় সমান সমান এই বিষয়টা। আমরা শুধু এটা নিয়ে আসছি এই জন্য যে এই বইগুলা, সব বইগুলো আপনারা হয়তো আপনার স্থানীয় লাইব্রেরিতে পাবেন না। ঠিক আছে? এই আর কি, আপনারা চাইলে আপনাদের পার্শ্ববর্তী লাইব্রেরি থেকেও সংগ্রহ করতে পারেন। ঠিক আছে? আর চাইলে আমাদের এখান থেকেও সংগ্রহ করতে পারেন, এখানে কোনো জোর জবরদস্তি নাই। মূল কথা হচ্ছে যে এই বইগুলো থেকে আমরা পড়াবো, পড়তে হবে। ঠিক আছে? এই আর কি। আবার কেউ কেউ যদি একসঙ্গে না নিয়ে আস্তে আস্তে নিতে চান সেটাও পারবেন, কারণ অনেকের সামর্থ্যর ব্যাপার আছে, কেমন ভর্তি হয়েছে, অনেকগুলো টাকা লাগছে, সেটাও আছে। আপনাদের স্বাধীনতা আছে এখানে পূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামী ক্লাসে আমাদের সঙ্গে আরেকটা ক্লাস করব আমরা, দেখা হবে ইনশাল্লাহ এরপর থেকে। আহ টিএসএমএস কোচিং এর হোয়াটসঅ্যাপ গ্রুপে পিন করে টেক্সটে দেখেন, এটা কি? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, শুভরাত্রি। আমরা আহ আবার আগামী বোধহয় শুক্রবারে ক্লাস আছে, একটু রুটিনটা দেখে নিতে হবে। আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ, সেদিন আমরা আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করবো। হ্যাঁ, এই পর্যন্ত সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন সেই প্রত্যাশা করছি। শুভকামনা সবার প্রতি। আল্লাহ হাফেজ।